ছাত্রছাত্রী বন্ধুরা, দেখো আজকের দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়নের গণিত বিষয়ে প্রশ্ন সেট নিয়ে এলাম। এটা হচ্ছে সেট 2। এর আগে আমরা সেট 1 প্রশ্ন সেট দিয়েছি এবং তার উত্তরও করে দিয়েছি, ঠিক আছে? সেই ভিডিও তোমরা যদি না দেখে থাকো দেখে নিও। আর এই ভিডিওর আই বাটনে, ডান দিকের আই বাটনে বা ভিডিওর শেষে সেই ভিডিওর লিঙ্ক আমরা দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আজকে যেটা আমরা আলোচনা করব সেট 2। আগের ভিডিওতে বলেছি, আবারও বলছি যে এটা হচ্ছে 50 নম্বরের প্রশ্ন থাকবে। আর এটা তোমাদের হচ্ছে 7 থেকে অধ্যায় 7 থেকে 16 পর্যন্ত। 7 থেকে 16 পর্যন্ত অধ্যায় হচ্ছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট, মানে দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নে থাকবে। আর তার থেকেই প্রশ্নগুলো করা হয়েছে, ঠিক আছে? যদি এর বাইরে তোমাদের কোনো চ্যাপ্টার থাকে দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য, যদি বলে স্কুলের কোনো স্কুলে যদি আলাদা হয় সেটা বলো, তাহলে আমি সেই অধ্যায়টাকেও প্রশ্ন দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে চলো আজকে সেটটা আলোচনা করা যাক, ঠিক আছে? দেখো এই সেটের যে প্রশ্নগুলোর ধরনটা কি, যে 1 নম্বর প্রশ্ন নেওয়া আছে, 2 নম্বর, 3 নম্বর আর 4 নম্বর প্রশ্ন আছে। 1 নম্বরে 10টা প্রশ্ন নেওয়া আছে, সেটা হচ্ছে এর প্রতিটা প্রশ্নের উত্তর করতে হবে আর কি, ঠিক আছে? দেখো প্রথম যে প্রশ্নটা আছে, মান নির্ণয় করো। বলেছে কি 0.343 ভাজিতক 7, এটার মান নির্ণয় করতে হবে। এবার ভাগের নিয়মটা কি আমরা জানবো। দশমিকের ভাগ, দশমিক সংখ্যাকে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ কী করে করতে হয়। দেখো প্রথমে দশমিক সংখ্যাটাকে সামান্য ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তার নিয়মটা কি আমরা জানি, তবু আরেকবার বলি। দেখো দশমিকের পরে 3টে সংখ্যা আছে, তাই সেই যে কোনো সংখ্যা দশমিকটা তুলে দিয়ে যদি ভাবি দশমিক নেই, তুলে দিয়ে কী সংখ্যা থাকে, এটা থাকে। এই শূন্যর কোনো দাম নেই, বাঁ দিকে শূন্য, তাই এটা পড়ে থাকে 3 পায়। নিচে কী হবে, নিচে একের পিঠে করা শূন্য হবে, দশমিক পর যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য হয়ে যাবে, তাই হয়ে গেল। এবার ভাজিতক যেমন আছে 7। এবারে এই ভাগ থেকে আমরা গুণ নিয়ে যাব। গুণে নিয়ে গেলে কী হবে, এই 7-এর অনন্যক দিয়ে গুণ করতে হবে। 1/7 7-এর অনন্য কত, 1/7। অনন্য কাকে বলে, যে 7 আর 1/7 গুণ করলে কত, 1 হয়। তাহলে 7-এর অনন্য সেই সংখ্যা যে সংখ্যাটা গুণ করলে 7-এর সঙ্গে 1 হয়, বুঝে গেল? তাই 7 1-এর সাথে গুণ করলে 1 হয়, তাই 1টা দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 দিয়ে গুণ করলাম, এবারে 1-এর 7 দিয়ে গুণ করতে হবে। 1-এর 7 দিয়ে গুণ করার অর্থ কি, নিচে 7 উপরে 3/4, এটাকে ভাগ করলে দেখো 3/4 7 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 49, ঠিক আছে? তাহলে 49 হলে কীভাবে হলো, প্রথমে কত, 4 7 28, আর 34 থেকে 28 বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে 6, তাই 6 আর 3 63, মানে 7 নং 63, সেজন্য হয়ে গেল 49 হয়েছে। 49/1000 মানে কত হচ্ছে, দেখো উপরে দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যা 49/1000, তাই তো? দুটো সংখ্যা আর নিচে আছে 3টে শূন্য, তাহলে এখানে 3টে শূন্য, 3টে সংখ্যার আগে দশমিক করতে হবে, যেহেতু 8টা সংখ্যা নেই তাই এখানে শূন্য দিয়ে দিতে হবে আগে একটা, তাই তো? তাহলে হয়ে গেল আমার উত্তর 0.049। এইটা দশমিক পরে 3টে সংখ্যা। তাহলে এই হয়ে গেল মান নির্ণয়। এবার পরবর্তী যে অঙ্কটা দেখো, বলেছে 4.07 লিটার সমান কত মিলিলিটার। তাহলে 4.007, ঠিক আছে, সমান কত মিলিলিটার। এই লিটার একটা একক থেকে 8 এককে নিয়ে যাওয়ার ভিডিও কিন্তু আমরা অলরেডি আপলোড করে দিয়েছি, মেট্রিক পদ্ধতি বলে। এই মেট্রিক পদ্ধতিতে দুটো ভিডিও আপলোড করা আছে, তোমরা যদি না দেখে থাকো ওইটা দেখে নিও। আর আমরা এই ভিডিওর আই বাটনে আমরা দিয়ে দেবো, ঠিক আছে, আই বাটনে বা শেষে দিয়ে দেবো। তোমরা ওখান থেকেও লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারো। আর এই ধরনের অঙ্ক তো আমরা আগের ভিডিওতেও বলেছি, আগের যে সেট 1 সেখানেও বলেছি, এখানেও আরেকবার বলছি, দেখে নাও। যে এখানে হচ্ছে কী করতে হবে, এত লিটার থেকে মিলিলিটার। এবার দেখতে হবে যে 1 লিটার মানে কত মিলিলিটার। 1 লিটার মানে হচ্ছে 1000 মিলিলিটার, সেই জন্য ওখানে গুণ করতে হবে 1000 মিলিলিটার, ঠিক আছে? 1 লিটারের জায়গায় 1000 মিলিলিটার গুণ। আর এইটাকে আমরা সামান্য ভগ্নাংশ করে নেবো। 4.07কে আমরা সামান্য ভগ্নাংশ করলে 407 বা 407/100 হয়ে যাবে। দশমিকের পর দুটো সংখ্যা আছে, তাহলে দুটো শূন্য হয়ে যাবে একের পিঠে, তাই হয়েছে। এবারে 100 আর 1000 গুণ কাটাকাটি করলে এবারে 10 থাকে, এবারে তাহলে 407 10 গুণ করলে 4070 হয়ে যায়, অত মিলিলিটার পেয়ে গেলাম, ঠিক আছে? ব্যাস। এবারে দেখো পরের অঙ্কটা, যে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো কতকে, 105%কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। কীভাবে করতে হবে দেখে নাও। 105% সমান হয় 105/100, নিচে পার্সেন্টেজের জন্য নিচে 100 হয়ে যাবে। এটা সমান কত হয়, 1.05, তাই তো? দশমিকের
দুটো শূন্য মানে দুটো সংখ্যার আগে দশমিক বসবে, তাই হয়েছে 1.05। এই হয়ে গেল দশমিক ভগ্নাংশকে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করে দিলাম, পার্সেন্টেজ থেকে দশমিক ভগ্নাংশে চলে এলাম। এবার দেখো যে কোনগুলি, এটা অ্যাকচুয়ালি দশমিক ভগ্নাংশ না বলে দশমিক সংখ্যা বলাটাই ভালো। আচ্ছা, কোনগুলি সসীম দশমিক ভগ্নাংশে রেখো, সসীম দশমিক ভগ্নাংশ, এই যে ভগ্নাংশগুলো দেওয়া আছে এর মধ্যে কোনগুলো সসীম দশমিক সংখ্যা আর কি, মানে দশমিক, এদের দশমিক করলে কোনগুলো সসীম হবে আর কোনগুলো অসীম বলতে চাই না, সসীম বলেছে কোনগুলো। দেখো এটা বুঝতে গেলে আমাকে কি সবগুলোকে মানে 1কে 2 দিয়ে ভাগ, 1কে 3 দিয়ে ভাগ, 1কে 4 দিয়ে ভাগ, 1কে 7 দিয়ে ভাগ, আমি কি সবগুলো কি মানে সব 1কে 2 3 4 দিয়ে ভাগ করে দেখবো? তাহলে তো অনেক সময় চলে যাবে। 1 নম্বর প্রশ্ন দিয়েছে অঙ্ক, সেখানে শুধু ভাগ করে দেখতে গেলে তো অনেক সময় হয়ে যাবে। তাহলে কী করে বুঝবো আমি খুব সহজে? সহজে বোঝার নিয়ম হলো, দেখো এখানে দেখবে কোথায় কোথায় 2 আছে, মানে হরে দেখবে কোন ভগ্নাংশের হরে 2 বা 2-এর যে এক গুণিতক আর কি, 2-এর স্কোয়ার বা 2-এর কিউ, এইরকম। মানে এটাই বলতে চাইছি যে হরগুলো এমন হবে যার উৎপাদকে বিশ্লেষণ করলে 2 আর 5 ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক থাকবে না। এইরকম হর যদি থাকে সেইগুলোই হচ্ছে সব সসীম দশমিক ভগ্নাংশ হবে। এবার দেখো এখানে একমাত্র 1-এ 2-এর ক্ষেত্রে 2 হর, তাহলে এটা হয়ে গেল, এটা তাহলে সসীম হয়ে গেল, পেয়ে গেলাম। 1-এ 3 তো হবে না বলেছি, 2 আর 5 থাকতে হবে মৌলিক উৎপাদক। আবার 4 দেখো, 4কে ভাঙলে কী হয়, 2 × 2 মানে শুধু 2 আছে মৌলিক উৎপাদক, তাহলে এটাও সসীম দশমিক পেয়ে গেলাম। আর 7 দেখো, 7টা তো হবে না, বলেছি 2 5-এর মধ্যে 7 পড়ে না, তাহলে 7টা বাদ গেল। আর 1-এর 5, তাহলে 5টাও তো সসীম দশমিক বলেছি, 5 থাকলেও হবে, তাহলে 1-এর 5টাও সসীম দশমিক পেয়ে গেলাম। 1-এর 6 দেখো, 6-এর মধ্যে কী আছে, 6কে ভাঙলে 2 আর 3 থেকে গেছে, তাহলে ওটাও হবে না, শুধুমাত্র হয় 2 নয় 5 থাকতে হবে, নয় 2 আর 5 দুটো থাকলেও হবে। ঠিক আছে, এই হচ্ছে নিয়ম। এবার 8টাকে ভাঙো, 8টা ভাঙলে দেখো 2 2 2 3টে 2, মানে এখানে শুধুমাত্র মৌলিক উৎপাদক 2, তাহলে এটাও সসীম দশমিক হবে। তাহলে বোঝা গেল এইটাই প্রত্যেকটা হলো। তাহলে কোনগুলো সসীম দশমিক পেলাম, 1-এর 2, 1-এর 4, 1-এর 5 আর 1-এর 8, তাহলে লিখে দেবো। আর অতএব এই জায়গা ভেঙেছি আমরা 4 6 8কে, ওগুলো তো না ভাঙার প্রয়োজন নেই, এগুলো ভাঙার প্রয়োজন ছিল, ভাঙা হলো, ভেঙে দেখলাম এইসব আছে। তার অবশ্যই বলে দেবো সসীম দশমিক ভগ্নাংশগুলো হলো ওইগুলো 1-এর 2, 1-এর 4, 1-এর 5, 1-এর 8। বোঝা গেছে? এইভাবে কিন্তু সহজে করে দেওয়া যায়। এবার দেখো এমন একটি ঘনবস্তুর নাম লেখো যার একটি বক্রতল কিন্তু দুটি সমতল, বক্রতল একটা, দুটি সমতল দুটো। সেই রকম ঘনবস্তু হলো চোঙের একটা বক্রতল আর দুটো, একটা বক্রতল আর দুটো সমতল হয়। ঠিক আছে, তুমি একটা একে কল্পনা করো, চোঙটাকে কী বলি, তুমি একটা একে কল্পনা করো, তোমার কৌটোকে একটা কল্পনা করো। কৌটোটা কি লম্ববিতাকার কৌটো, ঠিক আছে, বা পাইপকে ভাবো। আমি কল্পনা করো পাইপের দেখো বক্রতল হচ্ছে ওই যে বেডটা, ঠিক আছে, আর দুটো তার যে দুটো ধার, দুটো প্রান্ত, ওই দুটো হলো সমতল। ঠিক আছে, তাহলে চোঙটা হয়ে গেল তার দুটো সমতল একটা বক্রতল। এবারে দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো যে এফের দাগে সংখ্যাগুলির লসাগু এর মান লেখো, মানে লসাগু করতে বলেছে আর কি। দেখো লসাগু করার যে নিয়মটা সংক্ষিপ্ত পদ্ধতিতে, সেই পদ্ধতিতে আমরা লসাগু করব। দেখে নাও 36, 60 আর 72, তাহলে লসাগু করার নিয়ম প্রথমে দেখতে হবে কোন সংখ্যাটা দিয়ে সবগুলো ভাগ যায়। সেই রকম সংখ্যাটা 3 দিয়ে ভাগ করলাম, তাহলে 3 বারং 36, 3 × 60, 3 × 72 হয়ে গেল। এবারে এটা 3 বারং 36 জানি বলে আমরা এইভাবে একটু ভাগ করি, প্রথমে 3 1 3, তারপর 3 2 6, তারপর এটা 3 2 6 0, 3 2 6, তারপর 4 2 3 4 12, এ হয়ে গেল। আর 4কে ভাগ করছি, দেখো 4 দিয়ে ভাগ করছি, 3 4 12, 4 5 20, 4 4 24। এবার 3 দিয়ে, এবারে 3 আর 6 আছে, সেই জন্য 3 দিয়ে, 3 1 3, এবার 5 যেমন থাকবে, 3 2 6, এই হয়ে গেল। লসাগু কোনগুলো হবে, এই যেগুলো আছে এইগুলো সব গুণ হয়ে যাবে, একটা বাদ দিয়ে, তাহলে 3 4 3 আর 2 5। ঠিক আছে, চলো 2 5 এগুলো লসাগু। এখানে দেখে নাও একটা শর্টকাট টেকনিক বলে দিই। দেখো যে এই যে গুণফলটা কী হবে, খুব সহজে তুমি কি পরপর গুণ করে যাবে, 3 4 3, তারপর 5, তারপর 2 বার গুণে যাবে পরপর। অনেকে কী করে, বেশিরভাগ ছেলে কী করে, পরপর গুণ করে যায়। গুণ করলে কী হবে, গুণটা অনেক দেরি হবে। আরও সহজে করার জন্য দেখো প্রথমে দেখবি 2 5 কোথায়, যদি 5 থাকে, ঠিক আছে, 2 আর 5 যদি থাকে সেই দুটো আগে গুণ করে নেবে, সেইগুলো আগে গুণ করে নিলে, দেখো 2 5 আগে গুণ করে নিলাম, 10 হয়ে গেল। আর যদি থাকতো সেই দুটো আগে গুণ করে নিতাম, 10 হয়ে গেল। এবার এইগুলো গুণ করো, দেখো 3 3 4 12, 3 বারং 36। এবার 36-এর সঙ্গে 10 গুণ করা খুবই সহজ। তার সঙ্গে গুণ কত, 3 6 0 হয়ে যাবে, শুধুমাত্র ডান দিকে একটা শূন্য বসিয়ে দেবো। মানে 100 বা 10-এর সঙ্গে গুণ করাটা খুবই সহজ।
সেই জন্য এইভাবে আমরা করে নেবো। না হলে তুমি যদি পরপর গুণ করে যেতে দেখতে 36 তার সঙ্গে আবার 5 গুণ করলে সেটা অনেক বড় সংখ্যা হবে, আবার তার সঙ্গে 2 গুণ করলে সেটা অনেক বড় সংখ্যা হলো, সেটা অনেকটা সময় লাগবে। সেই জন্য এইভাবে টেকনিক ফলো করবে, দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্য এই ভিডিওগুলো, আমার ভিডিওগুলো যদি প্রত্যেকটা দেখো, সেখানে কিছু কিছু টেকনিক তোমাদেরকে বলবো, যেটা মাধ্যমে তোমরা সহজে অঙ্কগুলো করতে পারবে। এবার দেখো পরবর্তী যে অঙ্কটা, সরলরেখাংশ ও রশ্মির মধ্যে কার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে? এটা উত্তর হবে সরলরেখাংশের শুধুমাত্র নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, অন্যগুলোর নেই। এবার কোনো বহুভুজের পরিসীমা বলতে কী বোঝো? বহুভুজের পরিসীমা, কোনো বহুভুজের পরিসীমা, বহুভুজ আগে জানতে হবে বহুভুজটা কী, তাই তো? প্রশ্ন হতে থাকতে পারে যে স্যার বহুভুজটা কী। বহুভুজটা কিছুই নয়। বহুভুজ যেমন উদাহরণ যদি দিই, দেখো বহুভুজের উদাহরণ, যেমন ত্রিভুজ একটা বহুভুজ, চতুর্ভুজ একটা বহুভুজ, পঞ্চভুজ একটা বহুভুজ, ঠিক আছে? চতুর্ভুজের মধ্যে পড়ে তোমার বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সামান্তরিক, এগুলো সবই হলো এক একটা বহুভুজ। বহুভুজ বলতে যে একটা সমতলের উপর যে চিত্রের 3 বা 3-এর বেশি ভুজ মানে কি বাহু থাকে, ঠিক আছে? মানে একটা সামতলিক চিত্র মানে সীমাবদ্ধ চিত্র, শুধুমাত্র চিত্র না, সীমাবদ্ধ চিত্রের যার 3 বা 3-এর বেশি বাহু আছে তাদেরকে আমরা বহুভুজ বলবো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবার সেই বহুভুজের পরিসীমা মানে কি? পরিসীমা বলতে বোঝায় যে বহুভুজটির বাহুগুলির দৈর্ঘ্যের যোগফল, সেটাই হলো বহুভুজটার পরিসীমা। বোঝা গেল? আচ্ছা, এবারে দেখো বলেছে 8-এর থেকে -3 কম, এর অর্থ কী? 8-এর থেকে -3 কম, 3 কম বলে না, -3 কম, মাইনাস মানে বিয়োগ, -3 কম, এর অর্থ কী? এর অর্থ হলো 8-এর থেকে -3 কম মানে 8-এর থেকে 3 বেশি, ঠিক আছে? 8-এর থেকে 3 বেশি। -3 কম মানে হচ্ছে 3, তার -3-এর বিপরীত কি? +3, সেখানে +3 বেশি, ঠিক আছে? -3 কম, আর কমের বিপরীত কি? বেশি, সেখানে -3 কম, এর অর্থ হলো +3 বেশি, ঠিক আছে? এটাই 8-এর থেকে -3 কম মানে হচ্ছে +3 বেশি, ঠিক আছে? তার মানে কি? তার মানে হচ্ছে 8 থেকে -3 কম, এটা মানে হলো যে 8 + 3 মানে হচ্ছে 11, ঠিক আছে? আর 8-এর থেকে -3 কম, এইটাকে সরাসরি লিখতে গেলে এরকম লিখতে হয় 8 - -3, সেটা সমান হয়ে যাবে 8 + 3, ঠিক আছে? সমান হয়ে গেল 11, এটাই। এবারে প্রথমটির সাথে কত যোগ করে দ্বিতীয়টি পাবো? মানে এখানে দুটো সংখ্যা দেওয়া আছে, প্রথম সংখ্যা হচ্ছে 24, দ্বিতীয়টা আছে -32। এবার হচ্ছে প্রথমটির সঙ্গে, মানে প্রথমটা 24-এর সঙ্গে কত যোগ করলে -32 পাবো? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কী করব? এটা তো সংখ্যা চেঞ্জ করতে দিতে পারে, কিন্তু নিয়মটা কী? প্রথমটার সঙ্গে দ্বিতীয়টি, মানে প্রথমটির সঙ্গে কত যোগ করে দ্বিতীয়টি করবো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কী করতে হয়? দ্বিতীয়টি থেকে প্রথমটা বিয়োগ দিতে হয়, দ্বিতীয়টি থেকে প্রথমটা বিয়োগ দেবো। তাহলে -32 থেকে -24 বিয়োগ দিলে আমি ওই সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে বিয়োগ -32 থেকে -24 বিয়োগের অর্থ কী? অর্থ হলো এই 32 পরপর যদি দুটো বিয়োগ বা 3 যা কিছু পরপর বিয়োগ থাকলে সেই সংখ্যাগুলো যোগ করে তার আগে শুধুমাত্র মাইনাস চিহ্ন বসে যাবে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তাহলে 32 আর 54 যোগ করলে কত হয়? 2 4 6 আর 2 3 5, তাহলে 56। যেহেতু এখানে মাইনাস আছে তাই চিহ্নটা মাইনাস হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? যেমন পরপর যোগ থাকলে আমি কী করি? যোগ করে দিই। এখানে পরপর বিয়োগ আছে, এর অর্থ হলো এইগুলো যোগ করে চিহ্নটা মাইনাস হবে, এই হচ্ছে ব্যাপার। চিহ্ন দিতে হবে, চিহ্ন না দিলে ভুল হয়ে যাবে। তাহলে লিখবো তুই প্রথমটির সাথে -56 যোগ করে দ্বিতীয়টি পাবে। আর তুমি দেখো, তুমি প্রথমটির সঙ্গে মানে 24-এর সঙ্গে -56 যোগ করো, বলে দেখবে -32 পেয়ে যাবে। এবারে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে এবার হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর দাগের প্রশ্নটা হচ্ছে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 2। 8টা প্রশ্ন, এখানে কোনো অপশান দেওয়া হয় না, 8টাই করতে হবে, ঠিক আছে? 16, 8 দোকানে 16। এবার দেখো এইগুলো আমরা কী করে করতে পারি। দেখো প্রথমটা বলেছে 7-এর 8কে দশমিক সংখ্যায় প্রকাশ করো, দশমিক সংখ্যায় প্রকাশ করো। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা কী করি? 7কে 8 দিয়ে ভাগ করে যাই, করে দশমিক সংখ্যা প্রকাশ করি। আমরা দেখব ওই ভাগটা না করে আমরা অন্যভাবে করবো একটা। এবার অন্য পদ্ধতি, তোমরা ভাগের পদ্ধতি হয়তো অনেকে জানো, এটা অন্য একটা পদ্ধতি তোমাদেরকে বলে দিই, দেখে নাও। সেই পদ্ধতি আমরা ফলো করে করতে পারি। দেখো এখানে আমরা কি করব? হরকে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি প্রথমে দেখব হরটা কী আছে। আমি যে নিয়মটা বলছি এর ক্ষেত্রে প্রথমে দেখব হরটা কী আছে। হরটা আছে 8, এটাকে যদি ভাঙি তাহলে কী পাবো? এর উৎপাদকগুলো 2, মানে মৌলিক উৎপাদক একমাত্র 2 পাবো। দেখো 2 ছাড়া অন্য কিছু নেই। এই ধরনের যখনই যার হর মৌলিক উৎপাদক 2 বা 5 থাকবে, তার ক্ষেত্রে আমি এই টেকনিকটা ফলো করতে পারবো, আমি যে টেকনিকটা বলছি এখন, ঠিক আছে? তাহলে হ্যাঁ, এবার দেখো যেহেতু এটা 2, তাহলে এক্ষেত্রে ফলো করতে পারবো। ওখানে ওই যে টেকনিকটা এখন বলবো সেটা হচ্ছে, দেখো আমি প্রথমে 5 দিয়ে গুণ করবো।
5 দিয়ে গুণ করবো, তাহলে হরে 5 দিয়ে গুণ করে আমার লবেও 5 দিয়ে গুণ করতে হবে। সেই জন্য গুণ করলে কী হয় দেখো, ওটা উপরে 35, লবে হরে 40 হয়ে গেল। আবার আমি 5 দিয়ে গুণ করবো, কতক্ষণ করবো বলছি। আবার 5 দিয়ে গুণ করবো, কত হলো 200 হয়ে যায়। 5 দিয়ে গুণ করে 4 5 20 মানে 200, উপরে 5 দিয়ে গুণ করবো, তাহলে করলে 175 হয়। হলো। এবারে দেখো ফিরে আবার 5 দিয়ে গুণ করবো, 2 আছে, তাই 5 দিয়ে গুণ কত 10, আর উপরে 5 দিয়ে গুণ করলে 875। এইখানে থেমে যাব, আর করবো না। তার মানে আমার গুণ করে করে এমন একটা জায়গায় আসতে হবে, হয় 100 আসবে নিচে, না নিচে হয় 10, না 100, না 1000। 8 আছে মানে নিশ্চয়ই 10 হবে না, হতে গেলে হয় 100 হতে পারে বা 1000। এখানে 1000-এ গিয়ে থেমেছে, ঠিক আছে। এই রকম জায়গায় এসে মানে 1-এর 10-এর গুণিতক সংখ্যা এসে থামবে, এই রকম আমার হরটা হবে, সেই জায়গায় এসে আমি থেমে যাব, বুঝা গেছে। তাহলে 1000 হয়েছে যখন, এখানেই থেমে যাব। এবার এটাকে আমরা দশমিক সংখ্যায় করতে সুবিধা, ঠিক আছে। সেটা দশমিক সংখ্যা করলে কত পাবো, 0.875। তাহলে বোঝা গেল। এইভাবেও তোমরা সহজে করে দিতে পারো ভাগ না করে। তারা যদি ভাগটা এবার এই দুটো পদ্ধতি, ভাগের পদ্ধতি তোমরা জানো, আর আমি মনে করছি জানো, এবার যদি না জানো কমেন্ট করো, তাহলে সেটাও বলে দেবো। তাহলে ভাগের পদ্ধতি এই দুটো পদ্ধতি জানা হয়ে গেল, করলে তোমরা যে তোমাদের কাছে যেটা সহজ হবে সেই পদ্ধতিতে করবে, দেখবে খুব সহজে। আর একটু বলে দিই, যেটা একটু আগে বলেছিলাম, যে এই পদ্ধতি ফলো করতে গেলে তোমাকে হরটা হতে হবে, হরের মৌলিক উৎপাদকটা হতে হবে 2 অথবা 5, ঠিক আছে, তবে তুমি এই পদ্ধতি ফলো করতে পারবে। এবারে দেখো 5 গ্রাম 9 সেন্টিগ্রাম সমান কত সেন্টিগ্রাম। এই আবার সেই একটা একক থেকে আরেকটা একক কী করে নিয়ে যেতে হয় তার পদ্ধতি। দেখো এটার পদ্ধতি আমি আগেও বলেছি, একটা দুটো ভিডিও আছে, সেটা তোমরা দেখে নিতে পারো, দেখে নিলে আরও সুবিধা হবে, আরও ভালোভাবে করতে পারবে। আর এখানে আমি কী করে করতে হয় একটু দেখে দিলাম। দেখো 5 গ্রাম, গ্রাম থেকে সেন্টিগ্রামে গেলে কত গুণ করতে হয়, গ্রাম থেকে সেন্টিগ্রাম, গ্রাম কিলো হেক্টর ডেকা গ্রাম, তারপর ডেসি সেন্টি মানে কত 100, ঠিক আছে, 100 গুণ করতে হবে। তাহলে 5 × 100 প্লাস 9, তাহলে হয়ে গেলে কত দেখো 509, 509, 509 সেন্টিগ্রাম হয়ে গেল, ঠিক আছে। ব্যাস। এবার দেখো পরবর্তী যে অঙ্কটা, শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, দেখে নাও সমাধান। এটা কীভাবে করতে হয় দেখে নাও। শতকরায় বলছে, প্রথমে আমাকে শতকরায় প্রকাশ করতে হবে। কীভাবে করতে হবে দেখো, 1/2-5, সেটাকে আগে আমাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে 5 × 1 = 5, 2 × 7 হলো 7-এর 5। আর এটাকে শতকরায় নিয়ে যেতে হলে আমরা কী করতে হবে, 100 দিয়ে গুণ করবো, গুণ করে পার্সেন্টেজ চিহ্নটা দেবো। 100 দিয়ে গুণ করলে কত হয় দেখো, 7-এর 5-এর সঙ্গে 100 গুণ, এবার কারাগারি করলে 20, তোমার 7 × 14, 140%। তো এটা পেয়ে গেলাম 140%। এবারে দেখো 1/1-2, সেটা সমান কত, 2/2 প্লাস 1 মানে 3/2। 3/2-কে 100 দিয়ে গুণ করো, করে ব্র্যাকেট দিয়ে লিখবে, পার্সেন্টেজ চিহ্নটা দেবে। তাহলে 100 দিয়ে গুণ করলে কত হয় দেখো, তাহলে 150% হয়ে গেল, ঠিক আছে। তারপরে 1/9-10, সেটা সমান কত, 10/10 প্লাস 9 মানে 19/10। সেটাকে 100 দিয়ে গুণ করলে দেখো, কাটাকাটি করলে 10 মানে 190%। তাহলে এবার বলেছে আমাকে কি, এটাকে আমাকে বলেছেন যে শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম মানে কি, ছোটো থেকে বড়, ক্রমটা বড় হতে, ছোটো থেকে বড় হতে যাবে। তাহলে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। ঊর্ধ্বক্রমে সাজালে আমার শতকরায় প্রকাশ করতে হবে। শতকরায় প্রকাশ হয়ে গেছে। এবার আমি বুঝতে পারছি, দেখো প্রথমটা পেয়েছি 140%, এটা পাচ্ছি, দ্বিতীয়টা 150, তৃতীয়টা 190। মানে এখানে যেমনভাবে দেওয়া ছিল ঠিক ওইভাবেই উত্তরটা হয়ে যাবে, ঠিক আছে। উত্তরে প্রশ্নে যেমনভাবে দেওয়া ছিল ওইভাবেই সাজানো হয়ে যাবে। মানে ঊর্ধ্বক্রমে সাজালে আমরা পাবো কি, 1/2-5, সেটা থেকে 1/1-2 আর 1/9-10, যেমন ছিল প্রশ্নে তেমন উত্তর হয়ে যাবে। এবারে দেখো সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। সামান্য ভগ্নাংশ কী আছে, 0.5, 5-এর মাথা পৌনঃপুনিক, তারপর 1 ও 2-এর মাথা পৌনঃপুনিক, তারপর 3.4, 3-এর মাথা পৌনঃপুনিক, 2-এর মাথা পৌনঃপুনিক। এবারে এই দুটো সংখ্যাকে আমাকে সামান্য ভগ্নাংশে নিয়ে যেতে হবে, দশমিক সংখ্যা দুটোকে। তার নিয়ম আমরা জানি, দেখো সেই নিয়মটা আরেকবার বলে দিচ্ছি। 0.512, 5-এর মাথা পৌনঃপুনিক, 2-এর মাথা পৌনঃপুনিক। এর মানে হচ্ছে সবগুলো মাথা, মানে প্রথমটা দ্বিতীয়টা মাথা পৌনঃপুনিক, তার মাঝে কিছু নেই মানেও কিন্তু ওর মাথায় পৌনঃপুনিক আছে। এটার মানে তো এটাই, ঠিক আছে। আর সেটাকে আমরা দশমিকটাকে সংখ্যাকে ভগ্নাংশে নিয়ে যেতে গেলে নিয়মটা কি, সামান্য ভগ্নাংশে নিয়ে যেতে গেলে নিয়মটা হচ্ছে, ওই সংখ্যা দশমিক ছাড়া সংখ্যাটা বসে যাবে, 5/12 বসে গেল, তার নিচে হবে যতগুলো মাথা আমাদের পৌনঃপুনিক আছে ততগুলো 9 হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে যেহেতু পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নেই, সেজন্য ওই পর্যন্ত হয়ে গেল। তাহলে ওটাকে ওই 5/12/999, ওটাকে আর কাটাকাটি যাবে না, তাই ওইরকম থাকবে। এবার দ্বিতীয় যে অঙ্কটা দেখো, 3.432, 3-2-এর মধ্যে পৌনঃপুনিক আছে। এবার দেখো দশমিক ছাড়া সংখ্যাটা বসবে প্রথমে, সেটা লবে কী হবে দেখে নাও। দশমিক ছাড়া সংখ্যাটা কী হবে, তাহলে 3 4 3 2,
এটা থেকে কত বিয়োগ হবে? ওই যতগুলো মাত্রা পৌনঃপুনিক আছে সেটা ছাড়া যতগুলো মাত্রা নেই সেই সংখ্যাটা শুধু বিয়োগ হয়ে যাবে। তাহলে সেই সংখ্যাটা কত? 34, 3 4, তাহলে 3 4 বিয়োগ হয়ে যাবে। আর নিচের হরে কী হবে? হরে দেখো পৌনঃপুনিক আছে দুটো সংখ্যার মাথায়, তার জন্য দুটো নয় হবে। আর দশমিকের পরে যে একটা সংখ্যায় পৌনঃপুনিক নেই, তার জন্য দশমিকের পরে একটা সংখ্যায়, দশমিকের আগে কী আছে দেখবো না, দশমিকের পরে কটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই সেটা দেখবো। যেহেতু একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই, সেই জন্য এখানে হয়ে যাবে শুধুমাত্র 0। ঠিক আছে? আর উপরটাকে তো তোমার বলতে পারো স্যার এখানে তো পৌনঃপুনিক ছিল না, কিন্তু এখানে প্রথম বা শেষে থাকা মানে কোনো দশমিক সংখ্যায় তার সবগুলো মাত্রা পৌনঃপুনিক। এর অর্থ হলো এটাই, সবগুলো মাত্রা তো দিলে কেমন বিচ্ছিন্ন দেখায়, সেই জন্যে শুধুমাত্র প্রথম আর দ্বিতীয় আর শেষটা দিয়ে দিলে বোঝা যায় যে মাঝেরটাও পৌনঃপুনিক আছে। বুঝা গেল? এটা হলো ওটার মানে। তাহলে এই হয়ে গেল দ্বিতীয়টার ক্ষেত্রে। তাহলে এটাকে আমরা যদি বিয়োগ করলে 3398 হবে, আর নিচে হবে 990। এবার দুটোকে আবার কাটাকাটি যাবে, 2 দিয়ে ভাগলে 2 দিয়ে কাটাকাটি করলে হয়ে যাবে 1699 উপরে, আর নিচে 495, আর কাটাকাটি যাবে না। তাহলে ওই পর্যন্ত হয়ে গেল। ঠিক আছে? এই হয়ে গেল অঙ্কটা। আর পরবর্তী অঙ্কটা দেখো। পরবর্তী অঙ্কটা আছে যে ঘনক ও শঙ্কু, ঘনক ও চোঙ ও শঙ্কুর ভূমির আকার লিখতে বলেছে। এদের ভূমিটা কেমন আকারের প্রত্যেকটা দেখো। ঘনক, চোঙ ও শঙ্কুর ভূমির আকার যথাক্রমে, এবার প্রত্যেকটা পরপর বলছি। ঘনকটা হচ্ছে আয়তাকার, ঘনকের ভূমি বর্গাকার, আর চোঙের ভূমি বৃত্তাকার, আর শঙ্কুর ভূমিও বৃত্তাকার। ঠিক আছে? ব্যাস। এবারে 145, 232 সংখ্যা দুটির গসাগুর সাহায্যে লসাগু বার করতে হবে, নির্ণয় করো। ঠিক আছে? তাহলে প্রথমে গসাগুটা আগে বার করে নেওয়া হোক। গসাগু বার করতে গিয়ে আমরা কী করছি, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করছি। করা হলে দেখো, তাহলে 145 মানে 5 × 29, আর 234 মানে 222 × 29, এ হয়ে গেল। তাহলে এর গসাগুতে কত হবে? 29। কমন তো একটাই আছে, 29 আছে, তাহলে গসাগু হলো 29। তাহলে এর গসাগুটা পেয়ে গেলাম। আর গসাগুর সাহায্যে লসাগু কী করে পাবো? আমরা জানি, দেখো আমরা জানি কি দুটো সংখ্যার লসাগু ইন্টু গসাগু মানে কি? সংখ্যা দুটির গুণফল। এবার এই সূত্রটা ফলো করে তাহলে এখান থেকে আমরা দুই সংখ্যার লসাগুটা কী পেয়ে যাব? লসাগু পেয়ে যাব সংখ্যা দুটির গুণফল বাই সংখ্যা দুটির গসাগু। ঠিক আছে? এখানে তাহলে এটাই পেয়ে যাব। দেখো, সংখ্যা দুটির গুণফল, দুটো সংখ্যা দুটির লসাগু মানে হয়ে গেল সংখ্যা দুটির গুণফল বাই সংখ্যা দুটির গসাগু। সংখ্যা দুটির গুণফলটা করলে 145 আর 20 গুণ, আর নিচে তার গসাগুটা 29। এটা কাটাকাটি করলে তো 5 হয়, তাই তো? 145কে 29 ভাগ করলে, কারণ ওপরে আবার করে দিচ্ছি 140 মানে 5 × 29, 29 কাটাকাটি করলে 5 হয়ে যাবে। তাহলে 5 সঙ্গে এটা গুণ করলে এটা হয়ে গেল। এই হয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে? এবার দেখো পরবর্তী যে অঙ্কটা বলেছে, এই যে চিত্রটা দেওয়া আছে একটা সরলরেখা, তার উপরে 3টে বিন্দু আছে x y z। এবার এখানে প্রশ্ন করা হয়েছে, প্রথম প্রশ্ন হচ্ছে x y z 3টে বিন্দুকে কী বলে? x y ওই 3টে বিন্দু, x বিন্দু, y বিন্দু, z বিন্দু, বিন্দু কী বলে? এটাকে বলবো আমরা সমরেখ বিন্দু। আর এই 3টে বিন্দু দিয়ে কতগুলো সরলরেখাংশ তৈরি হয়? দেখো 3টে বিন্দু দিয়ে একটা সরলরেখাংশ তৈরি হয়েছে, তাহলে বলবো কি একটাই সরলরেখাংশ তৈরি হয়েছে। তাহলে এটা হয়ে গেল। আর পরবর্তী যে অঙ্কটা আছে এই দাগে একটা চিত্র দেওয়া আছে। দেখো, এই চিত্র দেওয়া হচ্ছে বলেছে পরিসীমা বার করো, জ্যামিতিক আকারটির পরিসীমা। এই ধরনের অঙ্ক আগে একবার মানে আগের ভিডিওতে বলেছি, এই ভিডিওটা আবার দেখো যে প্রত্যেকটা বাহু, এগুলো বাহুগুলোর প্রত্যেকটার দৈর্ঘ্য দেওয়া আছে, তার পরিসীমা মানে কি? সে বাহুগুলোর দৈর্ঘ্যের যোগফল। তাই করা হয়েছে। দেখো আকারটির পরিসীমা, তাই লেখা আছে আকারটির মধ্যে লিখবে জ্যামিতিক আকারটির পরিসীমা। দেখো 3 কত? এখানে 3, এখানে, সেজন্য আমাকে 2 × 3 এখানে লিখে, তোমরা 2 × 3 না লিখে লিখবে 3 + 3। ঠিক আছে? 3 + 3 প্লাস আবার 5 দুটো আছে, তাহলে 5 + 5 প্লাস 12 দুটো আছে, 12 + 12 প্লাস 4 একটা 7 আর 17, 4 আর 17। আর এই করে যোগ করলে এটাই দাঁড়ায় দেখো 61 সেমি। ঠিক আছে? এখন ব্যাকেট দেবে অবশ্যই, নাহলে প্রতি জায়গায় সেমি লিখতে হতো, ব্যাকেট দেবে। এই হচ্ছে সেমি হয়ে গেল। তাহলে এই হচ্ছে পরিসীমাটা পেয়ে গেলাম। আর পরবর্তী যে অঙ্কটা আছে, পরের দাগের অঙ্কটা হচ্ছে 3 নম্বর দাগে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 3 × 4 মানে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 4। ঠিক আছে? প্রতিটা প্রশ্নের মান 4 না, প্রতিটা প্রশ্নের মান 3। 4টে প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটা প্রশ্নের মান 3, 3 4 12 নম্বর। দেখো প্রশ্নগুলো কী আছে দেখে নেওয়া যাক। প্রথমে একের এতে আছে, একের দাগে এ আছে, একের দাগে দুটো অংশ আছে এ আর বি। এতে আছে সংখ্যারেখার সাহায্যে যোগফল নির্ণয় করো। সংখ্যা দুটো কী কী আছে? +6 আর -11। আরেকটা বলেছে বিয়ের দাগে বিয়োগ করো, -18 -8, এটা বিয়োগ করতে হবে। ঠিক আছে? চলো আমরা সংখ্যারেখার সাহায্যে কী করে
করা যায় সেটা আমরা এখানে শিখব। দেখো না, প্রথমে আমরা সংখ্যা রেখাটা আঁকবো, মানে একটা রেখা আঁকবো, একে বিন্দু আমরা স্কেলের সাহায্যে আঁকবো। স্কেলের সাহায্যে বিন্দুগুলোর দূরত্ব কীভাবে এখানে এটা করেছি দেখো। এই স্কেল নেবে, এটা ছোটো স্কেল, বড় একটা স্কেল, বড় স্কেল নেবে, নিয়ে এই যে তোমাদের খুশি মতো মানে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর দূরত্বটা কী হবে সেইটা তোমরা এই 1 সেমি দূরত্ব নিতে পারো, বা কেউ 1 থেকে 2 মানে 2 সেমি দূরত্ব নিয়ে একটা করে দূরত্ব ধরতে পারো, ঠিক আছে, যার যেটা খুশি। দেখতে হবে আমার খাতায় কোনটা ধরছে। আমি 1 সেমিকে নিলে আমার সুবিধা হবে, ঠিক আছে। তাহলে অনেকগুলো বিন্দু পেতে পারবো, ঠিক আছে। খুব কাছাকাছি নেবো না আর খুব দূরেও নেবো না, মানে মাঝারি। সেজন্য এখানে 1 সেমি দূরত্ব করে বিন্দুগুলো নিয়েছি। প্রথম একটা বিন্দুতে যদি একে একটা বিন্দু যদি হয়, 2 একটা বিন্দু হবে, 3 একটা বিন্দু, এইভাবে কিন্তু এখানে বিন্দুগুলো নেওয়া হয়েছে, ঠিক আছে। মানে সবগুলোর দূরত্ব যাতে সমান থাকে, তার মানে এখান থেকে এটুকু দূরত্ব যা, এখান থেকে এটুকু দূরত্ব যেন তাই হয়, এইভাবে বিন্দুগুলো নেওয়া হয়েছে, ঠিক আছে। সেটা দেখো, মাঝখানে বিন্দুটা হচ্ছে 0, তারপরে 1 2 করে ডান দিকে 1 2 মানে প্লাস সংখ্যাগুলো থাকবে, ধনাত্মক সংখ্যাগুলো, আর তার বাঁ দিকে থাকবে ঋণাত্মক সংখ্যাগুলো। এবারে আমাকে সেইভাবে নিতে হবে। এখানে যেহেতু 6 +6 আর -11 আছে, +6 -11, সেই জন্য আমি এই কটা সংখ্যা নিয়েছি। দেখো আমি এটা আগে তো জেনে নিতে হবে। +6 ঘর যাব, তারপর সেখান থেকে -11 আসবো, কারণ এদিকে আর -11 পর্যন্ত না গিয়ে এই পর্যন্ত গেলে আমার হয়ে যাবে, তাই তো। সেই হিসাবে আমাকে সেইভাবে কিন্তু চিত্রটা আঁকতে হবে। আগে ভেবে নিতে হবে কীভাবে যাব, সেই জন্য সেইভাবে চিত্রটা আঁকতে হবে। আমরা আগে যদি আমি জানি কি করব, সেই হিসাবে যে +6 এদিকে প্রথমে +6 যাব, গিয়ে সেখান থেকে 11 ঘর যাব, গেলে আমার -5 শেষ হবে, সেই জন্য 6 7 8 আরও 3টি নিয়ে নিলাম, আর এইদিকেও সেই জন্য 1 ঘর বেশি করে নিতে হবে, ঠিক আছে। +6 আছে বলে 1 ঘর বেশি, 7 ঘর পর্যন্ত নিয়ে নিলাম। আরও তো হয়, যেহেতু কোনো জায়গা নেই বলে আরও নেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। এইভাবে কিন্তু নিতে হবে, হয়ে গেল। নেওয়ার পরে এবার দেখো নিয়মটা কি, প্রথমে সংখ্যা রেখায় লিখবো যেটা কি 0 0 0, যেটা দেখো 0-এর ডান দিকে যাচ্ছি, 0-এর ডান দিকে যখন প্লাস হবে তখন ডান দিকে, মাইনাস হলে বাঁ দিকে যাব। তা ডান দিকে 6 ঘর গেলাম, 6 ঘর এলাম। 6 ঘর কেন এলাম, যেহেতু +6 বলেছে সেই জন্য 6 ঘর এলাম। তারপর সেখান থেকে বাম দিকে, যেহেতু -11 বলেছে তাই বাম দিকে যাব, সেখান থেকে বাম দিকে ক ঘর যাব, 11 ঘর, -11, তার মানে 11 ঘর গেলাম। গেলে কোথায় গিয়ে পৌঁছাবো, দেখো পৌঁছাবো এখানে, দেখো 1 2 3 4 5 6, সেখান থেকে 11 ঘর, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, তার মানে কোথায় এসে পৌঁছালাম, -5-এ। তাই গিয়ে মাইনাস, এখানে ব্র্যাকেটের মধ্যে রাখো, এটা -5 -5-এ দাঁড়ালাম, ঠিক আছে। অতএব তাহলে কী পেলাম, +6 + -11 সমান পেলাম -5। এটা তো যোগ করতে বলেছিল, এটা পেয়ে গেলাম -5। এই হলো আমরা সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় হয়ে গেল। এইভাবে কিন্তু সংখ্যা রেখার সাহায্যে যোগ বিয়োগ এগুলো করতে হয়, বুঝে গেল এইটা। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে সংখ্যা রেখার সাহায্যে বলেনি, এমনি বিয়োগ করতে বলেছে, সেই বিয়োগটা চলো দেখে নেওয়া যাক। দ্বিতীয়টা বিয়োগ দেখো কীভাবে করব, -18 বিয়োগ -8, তার মাইনাস মাইনাসে কী হয়, মাইনাসে এটা হয়ে যাবে প্লাস, ঠিক আছে। এটা বিয়োগ করলে তার -18 +8, আমরা আগে একটা ওরকম বিয়োগ করে বলেছি মাইনাস, তারপরে এটা কি -18 থেকে -8 বিয়োগ, এটার অর্থ এটাই। তার মানে কি, এর অর্থ আগে একটা বলেছি, এর অর্থ হলো -18 থেকে +8 বেশি, ঠিক আছে। 18 কম মানে +8 বেশি, তার মানে কি এটা প্লাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, ঠিক আছে। মাইনাস গুণ করলে হয়ে যায় প্লাস। তাহলে -18 + 8 সমান হয়ে গেল -10। এবারে 10 কী হলো, এবার 18 থেকে 8 আমরা বিয়োগ করব, যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, 8 একটা প্লাস আছে, সেখানে বিয়োগ করব। তাহলে 18 থেকে 8 বিয়োগ করলে 10 হয়, আর চিহ্নটা মাইনাস হবে, চিহ্নটা হবে কোন চিহ্ন, যে সংখ্যাটা বড়, 18টা বড়, তার আগে যে চিহ্ন আছে সেই চিহ্নটা বসবে। যে সংখ্যাটা বড় তার আগে যে চিহ্ন থাকবে, এখানে যদি +8 -8 +18 -8 থাকতো, তখন চিহ্নটা প্লাস হয়ে যেত, ঠিক আছে। এই হচ্ছে নিয়ম। এবার চলো পরবর্তী অঙ্কটা, গসাগুয়ের মান বার করো। গসাগু করতে বলেছে, এই তিনটে দেওয়া আছে। গসাগু তো এমনি সংখ্যা থাকলে আমরা করে দিতে পারতাম, কিন্তু এখানে দেখো সংখ্যা আছে কিন্তু মিশ্র রাশি, 5 টাকা 6 টাকা 50 পয়সা, তারপরে 5 টাকা 20 পয়সা, 7 টাকা 80 পয়সা, এগুলোকে কীভাবে গসাগু করব। এগুলোকে আমার কাজ হলো প্রথমে একটা এককে নিয়ে যাওয়া। এখানে আমি ছোটো এককে নিয়ে যাব, ছোটো এককে নিয়ে গেলে গসাগু করাটা সুবিধা। বড় এককে নিয়ে গেলে সেটা দশমিকে চলে আসবে, সেগুলো গসাগু করাটা অসুবিধাজনক। সেজন্য সেইটাকে
করার জন্য আমি টাকা থেকে পয়সাটা টাকা আর পয়সার মধ্যে পয়সাটা ছোটো একক, তাই আমরা সবগুলোকে পয়সায় নিয়ে যাব। তাহলে 6 টাকা 50 পয়সা মানে ক পয়সা? 6 টাকা মানে 6-এর সঙ্গে 100 গুণ করবো, তাই 1 টাকা মানে 100 পয়সা, 6 টাকা মানে 600, 600 প্লাস 50 হয়ে যাবে, তাই তো? তাহলে 6 টাকা 50 পয়সা মানে হয়ে গেল 650 পয়সা। তাহলে 5 টাকা 20 পয়সা মানে কত হয়ে যাবে? তাহলে সেইভাবে 520 পয়সা হয়ে যাবে। আবার 7 টাকা 80 পয়সা মানে হয়ে যাবে 700 প্লাস 80 পয়সা মানে 780 পয়সা। এবারে আমরা ওই 650, 520, 780 এটাকে আমরা কী করব? গসাগু বার করতে বলেছি, এই সংখ্যা তিনটের গসাগু আমরা বার করব। দেখো এটা যার নিয়ম, প্রথমে 10 দিয়ে ভাগ করলাম, তারপরে 13 দিয়ে, তারপরে 2 দিয়ে, তারপরে এখানে থেকে গেল। মানে এমন সংখ্যা দিয়ে ভাগ, গসাগু যেহেতু আমাকে কি বলেছে, লসাগু, ও এটার গসাগু বার করতে বলেছিল। আচ্ছা, এটাকে গসাগু বার করতে বলেছে, আমরা এখানে লসাগু বার করে বসেছি। ঠিক আছে, আচ্ছা দেখো প্রশ্নটাতে, হ্যাঁ প্রশ্নটা গসাগু ছিল, আমরা লসাগু বার করছি। আচ্ছা এটা তাহলে হবে না, গসাগুটা কোনটা হবে? দেখো গসাগুটা দেখো 10 দিয়ে ভাগ কোনটা গেছে, 10 দিয়ে সব সংখ্যা ভাগ হয়ে গেছে, আবার 13 দিয়ে প্রত্যেকটা সংখ্যা ভাগ হয়ে গেছে, তার মানে আর 2 দিয়ে কিন্তু সবগুলো সংখ্যা ভাগ হয়নি, তাহলে এই পর্যন্ত থেমে যাবে। তাহলে 13 আর 10 এইটাই হয়ে যাবে, 13 আর 10 গুণ হবে, তাহলে গসাগুটা হয়ে যাবে এখানে, লসাগুর জায়গায় লিখবো গসাগু, গসাগুটা হয়ে যাবে 13 × 10, এটা বাদ, বাদ চলে যাবে 13 × 10 মানে হলো 130 হয়ে যাবে গসাগু। ঠিক আছে, 130 হয়ে গেল গসাগু, বোঝা গেল? 130 গসাগু। তাহলে দেখো এখানে লিখবো যে প্রদত্ত মিশ্র রাশিগুলির গসাগু লিখবো, গসাগু হবে 130 পয়সা। এবার 130 পয়সা মানে কটা কবে? 100 পয়সা মানে তো 1 টাকা, তাহলে লিখবো 1 টাকা 30 পয়সা, উত্তরটা হয়ে যাবে 1 টাকা 30 পয়সা, গসাগুটা হবে 1 টাকা 30 পয়সা। ঠিক আছে, বোঝা গেল এইটা? তাহলে প্রদত্ত মিশ্র রাশিগুলির গসাগু হবে 1 টাকা 30 পয়সা। ঠিক আছে, আচ্ছা তাহলে ওটা লসাগু লিখে ফেলা হয়েছিল, ওটা হবে না। দেখো পরবর্তী যে অঙ্কটা দেখো বলেছে 3 নম্বর দাগের যে অঙ্কটা বলেছে দেখে নাও, সেটা আছে যে 11 কেজি চিনি 12 প্যাকেটে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ লেখো এবং ভাগফল সসীম না আবৃত্ত দশমিক সংখ্যা তা লেখো। দেখো আর 2 নম্বর বির দাগেরটা আছে কি, 3-এর বিতে একটি করে শুদ্ধ মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যার উদাহরণ দাও। প্রথমে এর দাগেরটা করা যাক। প্রথমে দেখো এটাকে আমরা ভাগ করতে হবে, তাহলে 11কে 12 দিয়ে ভাগ করলে তাহলে দশমিক নিতে হবে, দশমিক নিলে 0 হয়ে গেল। তাহলে ভাগ করলে দেখো 12, 9 12 108, সেখান থেকে 2 বিয়োগ, তাহলে 0, তাহলে আবার 12 একে 12 হলো 80, তাহলে 8 6 12 72, আবার ফিরে 80, তাহলে এইভাবে চলে থাকছে, সেই জন্য 6 6 চলছে। তাহলে এটা তাহলে দেখা যাচ্ছে আমার আবৃত্ত দশমিক সংখ্যা, 6 6 চললে মানে 6টা একটা বাদ দিয়ে এর মতো একটা পৌনঃপুনিক দিয়ে দেবো, তাই তো? অর্থাৎ পেয়ে গেলাম আমরা কত, যে প্রতিটি ভাগের মাপ হবে কত, 0.916, 6-এর মাথা পৌনঃপুনিক এত কেজি। ঠিক আছে, এত কেজি হয়ে যাবে, এবং ভাগফল তাহলে কী দেখতে পাচ্ছি, আবৃত্ত দশমিক সংখ্যা। ঠিক আছে, এই হয়ে গেল 1-এর দাগে। এবারে 2-এর দাগটা দেখো, ওরা এর দাগটা, এবার বির দাগটা দেখো, একটা শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা কোনটা হবে? শুদ্ধটা হচ্ছে 0.8 লেখা হয়েছে, তার মাথায় পৌনঃপুনিক, আর মিশ্র হচ্ছে দেখো 0.35, 5-এর মাথায় পৌনঃপুনিক। তার মানে শুদ্ধ কোনগুলো, দশমিকের পর, ঠিক দশমিকের পরের যে সংখ্যাটা থাকবে তার মাথায় পৌনঃপুনিক হতে হবে, তবে সেটা হলো শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। ঠিক আছে, দশমিকের পর যে যতগুলো সংখ্যা থাকবে তার মাথায় ততগুলোর মাথায় যদি পৌনঃপুনিক থাকে তবে সেটা হয়ে যাবে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। আর যদি তা না হয় তাহলে সেটা হয়ে যাবে মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। ঠিক আছে, যেমন এখানে দেখো দশমিক পর এই সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই, সেই জন্য এটা হয়ে গেল মিশ্র। এবার চলো পরের যে অঙ্কটা আছে দেখো, সরল করো, সরল করতে বলেছে। সরল আমরা কীভাবে সরল করার নিয়ম, প্রথম ব্র্যাকেটের কাজ আগে হবে। দেখো 4 - 2.2.07, আর 4 থেকে বিয়োগ করার নিয়মটা কি, দশমিক সংখ্যার পরে 0 নিয়ে নিতে হবে, কারণ এখানে দশমিক পরে 0 আছে, নিয়ে সেখানে বিয়োগ করতে হবে। এবার 0 থেকে 7 বিয়োগ মানে কত, 3, 10 হতে হবে 3 বিয়োগ করলে। এবারে তাহলে এখানে বিয়োগ হয়ে যাবে কত, এখানে 10 আছে, 10 থেকে বিয়োগ হবে এটা 9। ঠিক আছে, এবারে তারপরে দেখো এখানে 1 ধরতে হবে, ধরলে এটা হয়ে যাবে 1, তাহলে এটা হয়ে গেল কত, 1.93। ঠিক আছে, 1.93 পেয়ে গেলাম 4.00কে।
এটা বিয়োগের নিয়ম করে, যেটা বিয়োগের নিয়ম সেই নিয়মে আমরা বিয়োগ করলাম। ঠিক আছে, বিয়োগের নিয়ম তো এটাই যে এখান থেকে এক ধার নেবো, যদি এগুলো সব শূন্য তখন ধার নিলে 10, আবার এখান থেকে ধার নিতে হয়, তাহলে 9 হয়ে যায়, এটা 10। তাহলে দেখো 10 থেকে বিয়োগ করলে 3, আবার 9 থেকে 0 বিয়োগ করলে 9, তাহলে 4 থেকে তারপরে এটা 3 থাকবে, 3 থেকে 2 বিয়োগ করে 1, তাই তো 1.93 হয়ে গেল। এবারে দেখো 1.93 ইন্টু তাহলে 2.5, তারপর ভাজিত 1.93। এবার 1.93 আর 2.5, 2.5 এটাকে আমরা গুণ করব। গুণ করলে কত আসবে, এইটাই চলে আসবে। দেখো গুণের যে নিয়মটা, গুণের নিয়মটা কি, দশমিকের গুণের নিয়ম কি, আমরা এটাকে এইভাবে করে নিতে পারি 193/100 আর 2/5/10, সেভাবে করে নিয়ে গুণ করতে পারি। ওভাবে না করে আরেকটা নিয়ম হলো কি, যে 193 দশমিক ছাড়া ভাবো, দশমিক ছাড়া 193 আর 2.5কে গুণ করো, দশমিক ছাড়া দুটো সংখ্যা গুণ করে নাও। গুণ করে এবারে যে সংখ্যাটা হবে, সংখ্যা হবে দেখবে 4 আর 2.5। এবার দশমিকটা কোথায় বসবে, দশমিক বসবে দেখো এটা 1 ঘর আগে দশমিক আছে, এটা 2 ঘর আগে আছে, তার মানে মোট 3 ঘর, 3 ঘর আগে দশমিকটা বসে যাবে। বুঝে গেল? এই হচ্ছে নিয়ম, এই হচ্ছে দশমিক সংখ্যা গুণের নিয়ম। এইভাবেও করতে পারো, বা আগে যেটা বললাম এটাকে দশমিক সংখ্যাটাকে ভগ্নাংশে ভেঙে নিয়ে, সামান্য ভগ্নাংশে ভেঙে নিয়েও গুণ করতে পারো। ঠিক আছে, ব্যাস, তাহলে এটা হয়ে গেল গুণ করে, এটা হলো ভাজিতক 1.93। এবার এইটাকে এবারে এটা মানে কত, দশমিক ভাঙলে কত হয়, এটা বাই 1000 হবে, ভাজিতক এটা বাই 100। তাহলে ভাগ থেকে গুণে গেলে কি হয়, উল্টে যায়, তাহলে 100/193। এটাকে তো 193 ভাগ করলে তো 25ই হবে, কারণ এখানে 25 ছিল, এটাকে গুণ করে তো এটাই হয়েছে, এটার সঙ্গে এটা গুণ করে তো এটাই এসেছে, তাহলে নিশ্চয়ই এটা 25 হবে। 4825কে এটা ভাগ করলে কত, 25 হবে। ঠিক আছে, এটা আর তোমরা পাশে ভাগ করার দরকার নেই, ভাগ করলে সেটা অনেক দেরি হয়ে যাবে, সেই জন্য ওই ভুলটা না করে এটা একেবারে 25 হয়ে যাবে। দেখে নাও, এখানে তো এইটার সঙ্গে এইটা গুণ করে তো এটা হয়েছে, মানে 193 সঙ্গে 25 গুণ করে তো এটা হয়েছে, তাহলে ওটাকে এটাতে ভাগ করলে নিশ্চয়ই 25 হবে, তাই না? তাহলে এটা হয়ে গেল 25। আর এটার কাটাকাটি করলে 10 হবে, তাহলে 25/10 মানে 2.5। ঠিক আছে, এই হয়ে গেল আমার অঙ্কটা, সলটা হয়ে গেল। আর পরবর্তী যে অঙ্কটা আছে দেখো, বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। সেটা কি, 4 নম্বর প্রশ্ন। এবার এগুলো হলো 4 নম্বর প্রশ্ন, 3টে প্রশ্ন, 3টে প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটার মান 4, 3 4 12। দেখো প্রথম যেটা আছে, হালদারপাড়ার মোড়ে রমেনবাবুর ব্যাগের দোকান, রমেনবাবু নিজেই ব্যাগ তৈরি করেন, এ সপ্তাহে তার ব্যাগ বিক্রির তালিকা নিম্নরূপ। কীরকম আছে দেখো, ব্যাগ বিক্রি হয়েছে কত, সোমবার 40টা ব্যাগ বিক্রি হয়েছে, মঙ্গলবার 30টা, বুধবার 35টা, বৃহস্পতিবার 25টা, শুক্রবার 20টা, শনিবার 30টা। এই হচ্ছে তার তালিকা। এবারে বলেছে নিজের সুবিধা মতো স্কেল নিয়ে এই তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করো। ঠিক আছে, দেখো যখন স্তম্ভচিত্র অঙ্কন করবে, এখানে আমি তোমাদের দেখো, আমি এখানে নিচে একেবারে শেষে দিয়ে করেছি, সে যেহেতু এটুকু জায়গার মধ্যে প্রশ্নটা। তবে এরকম না করে তোমরা কী করবে, সবসময় দেখবে মাছ এদিক থেকে, মানে প্রথম পাতার শুরু থেকে যাতে এই ধরনের অঙ্কগুলো করা যায় সেটা দেখবে। এইরকম শেষে করা যায় সেরকম করবে না, সেরকম হলে সেই জায়গাটা বাদ দেবে, বাদ দিয়ে পরের পেজে চলে যাবে, গিয়ে করবে, তাহলে কিন্তু আঁকাটা সুবিধা হবে। আচ্ছা, এবার দেখো এটা আঁকার নিয়মটা কি। প্রথমে দেখো এই যে সংখ্যাগুলো দেখবে, সংখ্যাগুলো যা আছে দেখো প্রত্যেকটা দেখো 5-এর গুণিতক, বা আগে দেখবে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেইগুলো কোন সংখ্যার গুণিতক। যদি গুণিতক না হয়, সবগুলো কোনো একটা সংখ্যার গুণিতক না হয়, তাহলে 1 একক করে ধরে ধরে নেবে। ঠিক আছে, একটাকে 1 একক করে সেইভাবে করতে হবে। তাই এখানে দেখো আমাকে গুণিতক যেহেতু আমরা পেয়ে গেছি, প্রত্যেকটা হচ্ছে 5-এর গুণিতক। ঠিক আছে, 5-এর গুণিতক, সেই জন্য আমাকে সেইভাবে আমি এখানে দাগগুলো নেব। ঠিক আছে, তাই আমি স্কেলের 1 সেমি সমান 5 একক ধরেছি। ঠিক আছে, স্কেলের 1 সেমি সমান 5 একক ধরেছি, 5 একক ধরে আমি এখানে বিন্দুগুলো অঙ্কন করেছি। ঠিক আছে, দেখো সেজন্য এখানে 5, 10, 15 এখানে লিখেছি। এটা হচ্ছে কি, উল্লম্ব রেখা একটা ঘর, এই একটা ঘর, এটা উল্লম্ব রেখার ক্ষেত্রে এটা 1, 2, 3, 4 এইভাবে ঘরগুলো, এ হচ্ছে উল্লম্ব রেখা, এটা হলো অনুভূমিক রেখা। উল্লম্ব রেখার উপর আমি কীভাবে দাগগুলো নিয়েছি, একটা ঘর হলো 5 একক, তাই আমি লিখে নিয়েছি উল্লম্ব রেখায় একটা ঘর মানে 5 একক, মানে হচ্ছে 5টি বিক্রি হওয়া ব্যাগ, মানে 5টা ব্যাগের সংখ্যা, বিক্রি ব্যাগের সংখ্যা হচ্ছে 5। ঠিক আছে, উল্লম্ব রেখায় একটা ঘর মানে 5টা ব্যাগ বিক্রি হয়েছে। ঠিক আছে, আবার 2টো ঘর মানে 10টা ব্যাগ বিক্রি হয়েছে, আর 3টে ঘর মানে 15টা ব্যাগ বিক্রি হয়েছে। এই হচ্ছে আমার এই উল্লম্ব রেখায় যেভাবে আমি নিয়েছি সেটা আমি এখানে বলে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু বলে দিতে হবে প্রথমে। আর যেটা কি বলতে হবে, যে এবারে এই চিত্রের মধ্যে বলে দিতে হবে এইদিকে এদিকে হলো বার, আর এদিকে হলো ব্যাগ বিক্রির সংখ্যা, তাই সেটা তীরচিহ্ন দিয়ে দেখে দিতে হবে। বোঝা গেল, এই হচ্ছে ব্যাপার। তারপরে এই যে স্তম্ভচিত্রগুলোর মধ্যে যে দূরত্বটা,
এখান থেকে এইটুকু দূরত্ব, এখান থেকে এইটুকু, যে দূরত্বটার মধ্যে দূরত্বটা যেন সমান হয়, এখান থেকে দূরত্ব যা হবে যেটা সমান হয়। তাহলে সেভাবে আমি এখানে কী করেছি, একটা স্কেলের মাপ নিয়ে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি স্তম্ভ চিত্রটা কতটুকু মাপ হবে, প্রতিটা স্তম্ভচিত্রের মাপ যাতে একই হয় সেরকম নিতে হবে, আর তাদের মধ্যে দূরত্বটা একই হতে হবে। ঠিক আছে, আমি এরকম একটা মাপ নিয়ে নিচ্ছি যে 0.5 সেমি। ঠিক আছে, 0.5কে মানে 5 মিলিমিটারকে আমি এরকম ধরেছি, স্তম্ভচিত্রটা হবে তার দৈর্ঘ্যটা 5 মিলিমিটার, আর তাদের মধ্যে দূরত্বটা 1 সেন্টিমিটার হবে। সেইভাবে আমি স্কেল বসিয়ে এই মাপ দিয়ে এইভাবে প্রথমে পয়েন্টগুলো বসিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এইগুলো টেনে নিয়েছি। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমার চিত্রটা আঁকতে হবে, তবে কিন্তু তাড়াতাড়ি হবে, নাহলে কিন্তু তোমার চিত্র আঁকাটা পারবে না, গুলিয়ে যাবে। ঠিক আছে, এই নিয়মে আমি চিত্রটা এঁকেছি, বোঝা গেল? এটাই। আর এগুলো লিখতে হবে কিন্তু, তুমি এই উল্লম্ব রেখার একটা করে ঘর মানে কত ধরেছো। ঠিক আছে, এটা তো ব্যাগ বিক্রির সংখ্যা, তাই একটা ঘর মানে আমি ধরেছি 5টা ব্যাগ বিক্রি হয়েছে। ঠিক আছে, সেটা লেখা হয়েছে। আর স্তম্ভচিত্রটা এখানে না লিখে নিচে, যেহেতু আমার জায়গা নেই সেই জন্য বলেছি সবসময় চিত্র আঁকবে প্রথম থেকে, খাতার প্রথম থেকে শুরু করে। ঠিক আছে, প্রথম থেকে এইভাবে, যাতে সেরকম যদি জায়গা থাকে সেখান থেকে শুরু করবে, একেবারে শেষে থেকে শুরু করবে না। সে যদি ধরো অঙ্ক করতে করতে এইখানে এসে শেষ হয়ে গেল, আবার এখান থেকে এই অঙ্কটা করবে না, এখানে বাদ দেবে, দিয়ে পরের পেজ থেকে শুরু করবে, এই ধরনের অঙ্কগুলো। বুঝে গেল? তাহলে এই হয়ে গেল এই অঙ্কটা। এবারে দেখো যেটা আছে, এই যে সংখ্যাটা আছে, যে এত দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো, সংখ্যাটি যে সংখ্যাটি এত এই সংখ্যার নিকটতম তা নির্ণয় করো। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কী করতে হবে, এত দ্বারা বিভাজ্য মানে এই অঙ্কটার কী করতে হবে, আমাকে লসাগু বার করতে হবে, সব সংখ্যাগুলোর লসাগু। এই সংখ্যাগুলো ওই লসাগু দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে, সেই জন্য ওগুলোর লসাগু বার করতে হবে। লসাগুটা বার করা হলো, বার করার পরে কী করব, এটাকে আমরা যে লসাগুটা হলো সেটা দিয়ে ভাগ করব। ভাগ করার পরে যেটা ভাগশেষ হবে সেইটা দিয়ে বিয়োগ করব। সেটাতে বিয়োগ করার মানে এটার সঙ্গে এটা গুণ করলো ওইটা পাই, তাহলে এই বিয়োগ করে এটা হলো। এবারে দেখব, এবারে এটার সঙ্গে 106 হয়েছে, এবার 107 গুণ করব, করে যেটা হয় সেটা দেখবো এটা দেখবো এবার এইটা থেকে এটা বিয়োগ করে দেখবে 103। যেহেতু এই 103 আর 821 থেকে ছোটো, তাহলে এই সংখ্যার মানে যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যার নিকটতম সংখ্যা নিশ্চয়ই অবশ্যই এই সংখ্যাটা হবে। ঠিক আছে, তার মানে এটা হয়ে গেল, নিকটতম সংখ্যাটা পেয়ে গেলাম এইটা। ঠিক আছে, ওইটা কিন্তু নয়, ওটা নয়, নিকটতম সংখ্যাটা হবে এইটা, যা কিনা এই সংখ্যা দ্বারা, প্রত্যেকটা এই 4টে সংখ্যা দ্বারা বিভাজ্য। বোঝা গেল? এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। ঠিক আছে, তারপর এই অঙ্কটা আছে, দেখো বলেছে ফসলটার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1080 টাকা, আর বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। তাহলে বলছে ফসলটার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন। এবার সেটা যদি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করতো, তাহলে সে কত টাকা বেশি পেত। তাহলে আমাকে আগে দেখতে হবে ফসলটার মুখে মানে তার প্রতি কুইন্টাল ধানের দাম কত টাকা। এবার ফসলটার মুখে 12 কুইন্টাল ধানের দাম তাহলে কত, সেটা পেয়ে গেলাম এত টাকা। এবারে বর্ষাকালে ধানের দাম বৃদ্ধি কত, 15% বৃদ্ধি পেয়েছে, তাই তো? সেটাকে আমরা এইভাবেও করতে পারি। আবার দেখো দ্বিতীয় পদ্ধতি যেটা বলেছি, দ্বিতীয় পদ্ধতিটা কি, যে বর্ষাকালে যেহেতু 15% বৃদ্ধি পেয়েছে আর আমাকে কত বেশি পেতেন জানতে চেয়েছে, তাহলে সেটা হয়ে যাবে, দেখো বর্ষাকালে কৃষকটা 12 কুইন্টাল ধান বিক্রি করলে বেশি পেতেন কত, যে মোট দাম তার 15% করব, তাহলে 15/100 করলে যে টাকা পাবো ওই টাকাটাই সে পাবে। ঠিক আছে, এটা হলো একটা পদ্ধতি, মানে এটা দ্বিতীয় পদ্ধতিতে এটাই রেখেছি। প্রথম পদ্ধতিতে কী করেছিলাম, প্রথম পদ্ধতিতে মানে 12% বৃদ্ধি পাওয়ার পর ধানের দাম কত হয়েছে সেটা বার করেছিলাম, করে ওখান থেকে আগের যে দামটা বিয়োগ করেছি, করে সেই টাকাটাই পাবো। মানে এই বৃদ্ধিটাই তো আমার জানতে চেয়েছে কত বেশি পেতেন। তাহলে আমি এইটা না করে এটা করতে পারি, বা এই পদ্ধতিটা ফলো করতে পারি। তাহলে তোমাদের দুটো পদ্ধতি বলে দিলাম, তোমাদের কাছে যেটা সুবিধা হবে সেটা তোমরা করবে। ঠিক আছে।